ইউনূসের ব্যঙ্গাত্মক কার্টুন নামিয়া শেখ হাসিনার ব্যঙ্গাত্মক কার্টুন নিছেন পুরাইছে কিন্তু ইউনূসে। এরা আর বামপন্থী থাকে এ আমার লাগে বলছি এদের বিচার হবে। আমি বাচ্চা শুনেন, আমি যদি ইউনূসের কাছে একটু সুরে সুরে কিছু চাই, অনুমতি আছে? মানে বেদবি নেন, আমার খারাপ কিছু না। মানে এটা আপনি একটা আপনার কবিতাটা বারবার শুনলাম, একটা কবিতা কি গাইছেন আপনি? ওটা পুঁথি পুঁথি আমি যদি পুঁথির মতো গানে গানে একটু বিয়ে পাই না, বেশি বিরক্ত হবে না আমার দর্শক ভাইরা? চাই, কোনো আপত্তি নাই তো, আমি চাই। ইউনূস ভাইরা চাইছি, দেখেন ইউনূস পুরা বতু দে আমারে নেশায় মজে রই, ইউনূস পুরা বতু দে আমারে নেশায় মজে রই, অল্প মদে হয় না নেশা, অল্প মদে হয় না নেশা, বেশি খাইয়া রই, ইউনূস পুরা বতু দে আমারে নেশায় মজে রই, ইউনূস পুরা বতু দে আমারে নেশায় মজে রই। ইউনূসের কাছে আমার চাওয়াইটা, কারণ বোতল খাই বিয়ে, আমার কাছে খবর আছে, তাহলে তার কাছে চাইতে গেলে আমার টাকা পয়সা দিয়ে আমাকে পাওয়া যাবে না, এটাই খেতে হবে আমার, যদি উনি ডাকে যান। আচ্ছা এবার আসেন একটা কথা বলি, গুরুত্বপূর্ণ কথা শুনেন। আমি গেলাম গ্রামের বাড়ি, কথা বুঝছেন? 2007 সালে 3 দিনের শিশু বাচ্চা থুয়ে একটা মহিলা গ্রামের ভাবি সম্পর্কে গরিব চলে আসছে আমার কাছে, আইয়া কান্দা কাটি একেবারে, ভাই আমার কিস্তি আজকে তো, এখন আমার বাসায় সব যে বসে রয়েছে বাসায়, কি জন্য? কিস্তির জন্য। আমি ভাই 3 দিনের বাচ্চা ফিরে আসছি, আর আপনার ভাইয়ে ভয় পালে গেছে এলাকা ছেড়ে, কিন্তু 20-25 জন যে বসে রয়েছে, কিস্তি দিতেই হবে আমাদের। গ্রামীণ ব্যাংকের নাই, আবার গ্রামীণ ব্যাংক দেখে আমার 3 জন কাস্ত ভাই এটা করছে। ঠিক আছে, আমি তার কিস্তিটা দিলাম, ওদেরকে বিদায় করলাম। পরে আরো অনেকেই আসছে আমার কাছে পরের কিস্তিতে, কি রে এরকম ঘটনা। আমি ওই ওদের আমার চাষতো ভাইদের নিয়ে বসছি, তাদেরকে ওরা সুদে কারবার করে, এই ইউনূসের ব্র্যান্ড দেখে বসছে, কিন্তু ইউনূসের বই সব আছে। তখন ভাই কি হৃদয় বিদারক দৃশ্য, আমার চাষতো ভাই আমরা তো গুন্ডা পান্ডা, কিন্তু ইউনূসের ফর্মুলা প্রয়োগ করে আর 17 লাখ টাকা লাগাইছে। আর হিসাব দেখি 1 লাখ টাকা খাটাইয়া ওরা 1 বছরে 3,20,000 টাকা নিতেছে, হইতেছে, কারণ টাকাটা তো রোলিং হয়। আইসি টাকা দিচ্ছেন, যে টাকাটা আসছে আবার দিচ্ছেন। ও বলছে ভাই আপনি যে আমাদের এরকম বাধা দিতেছেন, আপনি দেখেন আমরা ডক্টর ইউনূসের চলতেছে, আমরা তো জানি না কিছু, ওর একদম কপি করছি এবং ওনার লোকের বেতন দিয়ে আমরা সব শিক্ষা করতেছি, দেখেন একই। সর্বনাশ, এখানে বর্ণনা করা যাবে না ভাই। আমার চাষতো ভাইরা যেভাবে টাকাগুলো উঠায়, ওদের ফাপরে স্বামী পালাইছে 3 দিনের দুগ্ধ শিশু থিয়া, শুনছে যে সুজন ভাই বাসে আইছে, আইয়া আমার পা ধরে বসে রয়েছে। তারপরে যা শুনলাম আরো বিদারও, এই কিস্তির জন্য অনেকে গ্রামে কিছু লুচ্চা লোক থাকে টাকা আদা, এদের কাছে দেহ বিক্রি করে। আমি সব জানার পরে আমি চাষতো ভাইদের ডেকে বললাম এই ব্যবসা আমাদের গ্রামে তো করতে পারবি না। তো ভাই আমাদের 17 লাখ টাকা এখন করে রয়েছে। আমি বললাম এই 17 লাখ টাকা আমি দিয়ে দিলাম, দিচ্ছি না, আপনার তো বিশ্বাস করা যায় না। আমি বস সবাই ডেকে ঘোষণা দিলাম সদস্যদের, আজ থেকে তোমরা মাপ যে যা নিছো 1 টাকা বাদ দিবা না। যে আমার ভাইদেরকে বললাম বল, আমার তো টাকা নাই, 5 বিঘা জমি আমি ওই ভাইদেরকে দিয়েছি, যে 17 লাখ টাকা যদি এটা খাইয়া শোধ না বেচে শোধ, এক সময় হবে তো, পরে বুঝবো। এই রত দিলাম, এটা করবি না। তাহলে দেখেন আপনি নিতে পারবেন না। সেই সুদি কারবার যে লোকটা করে, ঠিক আছে সে ভাই তার কাজ করুক। একটা রিক্সার জন্য, একটা সিএনজির জন্য একটা মানুষকে জবাই করতেছে না মানুষ। তাহলে দুনিয়াতে তো মানুষ অনেক রকম আছে, ডাকাইতি করে মানুষ হত্যা করতেছে না। তাহলে ডক্টর ইউনূস হলো যে কবর থেকে লাশ তুলে, যদি কেউ টাকা না দিতে পারে মারা যায়, তাহলে কবর থেকে লাশটা তুলে তার হাড্ডি গুন্ডি গুলো বিক্রি করতে হবে, এটা অর্ডার থাকে, তার নিতে হবে।
দেহ বিক্রি করবা, ঘর বিক্রি করবা, না কি করবা? আত্মহত্যা করলে মাপ নাই কিন্তু। আত্মহত্যা করছেন, মাটি দিতে পারবেন না তো আপনি। ওইখানে ওই যে ওয়ার প্রতিনিধি আছে, আবার পুলিশ ডাকবে, আত্মীয় স্বজন তখন কি করবে? মুসলমান তো ঋণ শোধ না করে তো আপনি কবর দিতে পারবেন। এরকম ঘটনা আমার গ্রামে ঘটছে, সুসাইড করছে, তার পুরোটা দিতে হচ্ছে। আমি এখানে ইউনুসের খুব একটা দোষ দেখি না রাষ্ট্র চালনায়। আচ্ছা ভাই বলেন তো, যে লোকটা যার কাজ হলো ডাকাতি করা, যে লোকটার কাজ হলো খুন করা, কিলা, যে লোকটার কাজ হলো সুদ খাওয়া, তার আবার টার্গেটটা কি? তার একেবারে নিরহ মহিলা যারা পালাইতে পারবে না, দৌড়াইতে পারবে না। পুরুষ মানুষ পালাই যায় না, বুঝতে পারছি মহিলারা তো। আর সেই লোকটাকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসাইছি। আরে সে কি না করতে পারে ভাই, বলেন দেখি রে ভাই, সেই লোকটা কি করতে পারে আর কি না করতে পারে? সে হলো নোবেলটা যে সে নিচ্ছে, আপনি বুঝেন। নোবেল কে নিতে চান বলেন, আমাকে বলেন, আমি দিব ব্যবস্থা করে। আছেন কেউ এরকম লোক নোবেল দিবেন? আছেন? চ্যালেঞ্জ করলাম আমি ফাইল তৈরি করবো, আপনি কি শান্তি প্রতিষ্ঠা করছেন? এবং খালি আমাকে সেই অ্যামাউন্টটা দিবেন। আমি আমি আমার ব্রেন আছে, খালি কাগজটা ডকুমেন্টস আর ফিল্ডে আসে না, দিলেই হবে। নোবেল তো নিছেই। দেখেন এই গরিব মানুষগুলো, দেখেন তো আমার মতো একটা গরিব মানুষ 17 লাখ টাকা মাফ করতে বাধ্য হয়েছে, মিথ্যা বলি না আমরা ভাই, মাফ করতে বাধ্য হয়েছে। আর সেই লোকটা কি করে, এই টাকা নিয়ে যে আমেরিকায় দিচ্ছে, ওই এপিস্টিনে দিয়ে মদ মাগি খাচ্ছে, সারা দেশ ঘুরে বেড়াচ্ছে। 87 বছর বয়সের একটা মানুষেরও যে এইরকম টাকার দরকার হয়, আমি ইউনুস ক্ষমতায় থাকলেও বলছি, আগেও বলছি, তার আগেও বলছি, এখনো বলছি, বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি এই সুদের কারবার করতে পারবে না ভাই। কিন্তু ভিতরে খবরটা নিয়ে দেখেন। কিন্তু সেই লোকটা দেখেন, উনি ক্ষমতাটা টার্গেট বহুত আগের থেকে, ওনাকে তো ক্ষমতা কেউ দায়ী নাই, ক্ষমতাটা নিয়ে নিচ্ছে উনি। নেওয়ার পরে দেখেন কিভাবে লুটপাটটা করছে, দেখেন। ও আর কিভাবে লুটপাটটা করছে দেখেন। সে হ্যাঁ ভোট জন্য প্রচার করবেন, তার জন্য দিচ্ছে 117 কোটি টাকা। হ্যাঁ ভোটের প্রচার করবেন আপনারা, এর জন্য দিচ্ছে কত? 117 কোটি টাকা। কাকে কে দিচ্ছে? ভাই বদিউল আলম সুজন, আমার নাম হলো সুজন। আমি মিতা বলতে চাই না, কারণ উনি অনেক আমেরিকার লোক, অনেক শ্রদ্ধা। হ্যাঁ ভাই, আপনি আমার মিতা মেয়রে দাঁড়াইছি না, তখন তো ওই সুজনের ওখানে বক্তব্য নাই, গেছি তাই মিতা আইসাম। আপনি মিতা বলতেছেন, আপনার সামনে তো আমি দাঁড়াইতেই পারি না লজ্জায়। আপনার মতো অনুভব লোক আমেরিকার সুখ থাকবে এখানে আসছেন, ওই দিন আপনার বক্তব্য শুনছি, এবং একদম নিরপেক্ষ, একদম 100 নিরপেক্ষ। খালি শেখ হাসিনা কেন জানি ওকে বলে কি যে উনি আমেরিকার দালাল না, আপনি হতবাক হয়ে যাবেন তার নিরপেক্ষতা দেখা। ওনার সামনে শেখ হাসিনার গালি দিচ্ছি আমি। আপনাদের মতো এরকম নিরপেক্ষ লোক এদেশে থাকতেই পারে না ভাই। আপনি এক পক্ষ নেন ভাই, না না ওমা, এখন যে 2.5 কোটি টাকা প্রকাশ্য 2.5 কোটি টাকা নিচে হাবর প্রচার বলে ইউনুসের কাছ থেকে যে ওই কোথাও প্রচার করে নাই। আর ভাই প্রচারটা 117 কোটি টাকা আর এই আমেরিকান দালাল টালাল যা আছে এখন দিচ্ছে ডক্টর ইউনুস। সবাই খাইছে, কেন খাইছে তা আপনাকে বলে দিই। ইউনুসকে ওই দিনকে হত্যা করার প্ল্যান ছিল তাদের, মেরে ফেলতো। ঘটনাটা ফাঁস করবো, আমি একটু রিক্স করে হই আর কি করি। ক্ষমতা ছাড়ার 1 মাস আগে একদিন ওনার সাথে সাক্ষাৎ করতে চাইছিল কিছু ছেলে পেলে এনসিপি, ওরা এনসিপিতে নাই কিন্তু ওরা দূরে যোদ্ধা। আচ্ছা, আর সুশীল সমাজের কিছু ওরা মিলিত ভাবে গেছে, ওরা কিন্তু এনসিপিতে নাই। তারা এরা সবাই গেছে দেখা করতে, সুশীল সমাজও আছে। এইবার তো যে ধরছে যে এনসিপিরা দিচ্ছেন, অমুক দিচ্ছেন, অমুক দিচ্ছেন, আমরা আহত জুড়ে যোদ্ধা আর এরা হলো সুশীল সমাজের লোক, আপনি আমাদের জন্য কি করছেন? সে বলছে যে ওই নাহিদের সাথে যোগাযোগ করবো, অমুকের সাথে করবো। সাবধান, এখান থেকে আমাকে বের করার কোন ক্ষমতা পৃথিবীতে নাই। আমাকে তো হিসাব দিতে হবে। কয় ঠিক আছে, আমরা কিছুই নিব না। তোর 606 কোটি টাকা নিছস, এই ভাষায় কিন্তু এগুলো বাড়াই দিচ্ছে, তেমন তো নাই।
একজন বড় গাদ্দার। আজকে তো ফেসবুকে বলছো তুই 606 কোটি টাকা নিছস। নিছি। শ্রমিকদের হাজার হাজার কোটি টাকা পাইতো, মামলা করে রাখছিল, ক্যান্সেল করছস। কোথাও কথা কয় না, ও তো খালি কাঁদতেছে তো। যাই হোক, সিকিউরিটি লোক ছিল, বললো আপনাদের সাথে বসবে, উনি একটু বিশ্রাম দেন, ওনাকে 10 মিনিট, উনি এই পোশাকটা চেঞ্জ করে আসুন পাশের রুম থেকে। তো যেহেতু এইদিকে গেট, এটা অনুমতি দিয়েছে, যান চেঞ্জ করে আসেন। এবার যে তার উনি আসে না, এরা কয়েকজন যে ঢুকছে, দেখে যে রিল্যাক্স মোডে আছে, জামা কাপড় খুলে। তারা বলছে এই পোশাক পরেন, আপনি বাইরে করেন, আসেন, স্যার ভয় নাই, আপনি খালি বসবেন, আমাদের বক্তব্যটা অন্তত শুনেন। সে তাড়াহুড়া করে এদের পেশারে ওই যে নিছে না প্যান্ট, এক প্যান্টের ভিতরে প্রথমে এক পা ঢুকেছে, পরে আবার আর এক পাও ওই প্যান্টের ভিতরে ঢুকে পড়িয়েছে। সবাইকে দৌড়ে ধরছে, এই ছাত্র পড়ে গেছে। এরা কয় না, ওই যে এক প্যান্টের ভিতরে এক প্যান্টের পায়ের ভিতরে 2 পা ঢুকে দিচ্ছে, ও পড়বে না, বড় লোকরা আবার ধরেন, প্যান্ট ঠিক মতো পরান, আমরা ছাড়বো না। বিশাল কাহিনী বিষয় দিকে ওরা কোন পুলিশ ডিজে ভাই ওদের ফিরাইতে পারে না, তার মধ্যে কারো এক চোখ নাই, কারো হাত নাই, ওই বাচ্চারা তো কিছুই পাইনি ওরা। এখন ইউনুস ডাইনি বাংলা চেয়ে দেখে সিকিউরিটি আছে, কেউ অবসরাই দিচ্ছে না, সরার চেষ্টা করতেছে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী পদ তাকে ধমকাইতেছে, রীতিমতো মারতে যেতেছে তার সিকিউরিটি ফোর্স। খালি ভাই 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 আপনাদের সাথে আলোচনায় সমাধান করেন সেই দিন। আর এগুলো সব বলছে যে তুই করছিসটা কি, আমরা কি। ওদের কইছে তোমরা একটা লিস্ট করো, বাপ ডাইকা ওদের একটা কমিটি করে দিছে, তোমরা কি কি চাও, আমি কথা দিলাম, লিস্ট করে নিয়ে আসো। 600 কোটি টাকা দিছে ওদের, 600 কোটি টাকা, না হলে ওরা মাইয়াও তো 600 কোটি টাকা দিছে। যাওয়ার আগে যে ধরছে প্রশ্ন করছে তাকে দিয়ে দিছে। ভোটের প্রচার তো লাগে না ভাই, কারণ তো সরকার পাস করাবে, তুমি করাইছে, আর প্রচার কোনো হারে হয় নাই। সেখানে 117 কোটি টাকা দিচ্ছে, কিন্তু আমার দুঃখ হলো এমন লোক টাকাটা নিচ্ছে যে শেখ হাসিনাদের বলতে আমেরিকার দালাল দুশ্চরিত্র। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছি, এদের মতো সৎ লোক। আর ওরা বলতো আমি আমেরিকার বিলাসবহুল জীবন থিয়া এখানে আসছি। শেখ হাসিনা কিন্তু একদিন বলছে, যারা বলে আমেরিকার বিলাসবহুল ইউরোপের জীবন ছেড়ে দেশের জন্য এখানে পড়ে রয়েছি, ওরা সবচেয়ে বড় ফ্রড, কারণ আমেরিকায় দুর্নীতি করা যায় না, আমেরিকার হোটেলে এরা ঠান্ডা বাসন মাজতে হবে ওখানে গেলে। তোমরা বুঝো না এটা, ওদের ওই কথাই বলে না। আচ্ছা যাক, চুপ থাকছেন ভাই, এখন তো তাদের মুখোশ উন্মোচন, শত শত কোটি টাকা এমনি নিয়ে গেছে সরকারের টাকা। ভাই যদি সরিষা পরিমাণ মিথ্যা কথা বলি, সরিষা পরিমাণ, রহমানকে আমি আপনার চ্যানেল পরামর্শটা দিয়ে দিই। ভাই আমি তো বাংলাদেশের একজন ফাইটার, রাজনীতি 22 দলের সাথে একলা লড়াই করতেছি, কিন্তু ওরা মারতে পারবো। আইন এই লেখাপড়া বা দর্শনে পারতেছে না আমাদেরকে। শেষে আমাদের যিনি গুরু তাকে পাঠিয়েছিল প্রধান, যা করে ওই সাথে করে শেখ হাসিনা। তারেক রহমানকে বলতেছি, যদি আপনি দেশ চালাতে চান কিছুদিনের জন্য 2-1 বছর, শেখ হাসিনা যারা যারা জেলে রাখছিল তারা জেলে নিতে হবে। শেখ হাসিনা যারা যারা আমেরিকান দালাল বলছে তাদেরকে পাহারাই রাখতে হবে, না হলে আপনি টিকতে পারবেন না। কারণ শেখ হাসিনা এদেরকে এনডিপি, বিসিআইডি, এনএসআইটি দিয়ে সব দিয়ে জাস্টিফাই করে বাছাই করে এদেরকে জেলে, আর এদেরকে রাখছিল পাহারাই। আপনি 5ই আগস্ট ছেড়ে দিচ্ছেন, কি কারণে ছাড়ছেন? ওই জঙ্গিরাই প্রপাগান্ডা করছে যে শেখ হাসিনা নিরহ আলেম ওলামা, এরা শিশুদের কুটিও মারে না, এরা হঠাৎ ঘুরে দিয়ে একবার মারছে, এদেরও জেলে রাখছে। আরে মামুনুল হক তো 500 নিয়ে গেছিল, ওইটা শহীদুলের বউ হলে হবে কি, সে তো কবুল করাইনি ছিল, মনে মনে কবুলটা হয়েছিল, সেটা যেটা খারাপ। এখন তারেক রহমান বুঝতেছে পায়ের নিচে মাটি নাই মিয়া। আজকে 3 জায়গাতে, এই যারা শুনছে দর্শক ভাই মিথ্যা বলছে নাকি, আজকে 3 জায়গাতে রেড অ্যালার্ট দিচ্ছে, 6:55 খবর আজকে জঙ্গিদের জন্য 3 জায়গায়। যারা এখন বলতেছে ও হ্যাঁ ওইটা আবার ভুলে যাবো, দেখেন এই বদিউল আলম মজুমদারের পক্ষে জীবন দিতে চাইছি, শেখ হাসিনা যেটা বলছে সেটাই। ওরে ভাই রে ভাই, একে তো আমেরিকার দালাল, তারপরে একেবারে নির্লজ্জ। 4 কোটি টাকা সরকারের এই হুদাই নিয়ে পকেটে বসে রয়েছে, ইউনুসে ধমক দিয়া। ইউনুসে কি বলছে, ও এটা বলেন, এটা দিয়ে তো অনেক গবেষণা হতেছে।
আমাকে জন্য কি করে গেলেন? এবং আপনি যাইবেন না নিজের বুঝ নিয়ে, কি কথা ছিল আর কি হইল জিজ্ঞেস না, কি করতে হবে? 2.5 কোটি টাকা নেওয়ার উপরে জুলুম করতেছে এই পুরুষের উপরে। এটা কি করলেন? দিব করতে করতে সরাই কোন রকম সিকিউরিটি গিয়ে ভাইজিয়েছে। দেখেন এই একটা লোক, দেখেন ইউনুসের দোষ কি ভাই বলেন? সে তো এই কাজের লোক না ভাই, সে তো রাষ্ট্র পরিচালনার লোক না। দেখেন আমি ডাইরেক্ট বলতেছি সব বামপন্থীকে চ্যালেঞ্জ করে, আমি আওয়ামী লীগকে সমর্থন করি, এই যে রেলের বই না, আমি বামপন্থী না, অন্যায়কে না, বিচার হবে না, আমি সমর্থন করি। জঙ্গি জামাত শিবির রাজনীতি আমার ছেড়ে দিতে হবে না, জামাতে যোগ দিতে, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথাটা আমি বলে দিই, কথাটা আমার খুব ভুলে গেল, যে তারেক রহমানের এই যে এখনকার যে মন্ত্রী পরিষদ বা বিএনপি, এই জঙ্গি গ্রুপ জামাত 11 দল, ওরা বারবার কেন বলতেছে যে 16 দিনে ফেলে দিব? আমি বললাম ওদের কথা সত্য, ওরা 16 দিনে কিন্তু সরকারকে ফেলে দিতে পারবে, কারণ সমস্ত জঙ্গি এখন বাহিরে, কোনো কন্ট্রোল নাই তারেক রহমানের, ফেলে দিতে পারবে। আরেকটা কারণ দেখলাম, 15 বছর আওয়ামী লীগের কোন ছেলে পেলে যোগ দেয় নেই, কাজেই এই জেনজি জেনারেশনের কেউ নাই বিএনপিতে, কেউ নাই জেনজি জেনারেশনের। আর ওই বুড়াছড়া মানুষ সব তারা, আরে ভাই যেখানে আওয়ামী লীগ নাই সেই ফিল্ডেও তারা 77 জন এমপি ফেল করছে। আওয়ামী লীগ থাকলে কি হতে পারে? আরে সেখানে তো ভুল করছে ভাই। 2024 নির্বাচন দিলে 200 আসন পাইতো শেখ হাসিনা, 200-র উপরে শেখ হাসিনার মিস গাইড করছে। এই দায়িত্ব ওপেন বললাম, আমি নমিনেশন চাইছিলাম, 66 কোটি টাকা চাইছে, এটা কি শেখ হাসিনা চাইছে? অগ্নি নির্বাচন করতে দেয় নাই। আরেকটা কারণ দেখেন, শুনেন, বামপন্থীদের লাল পতাকা ছাড়া কি আছে? কিছুই নাই, এই করতে করতে শেখ হাসিনারে বন্ধুই করে ফেললো ভাই। আরে বামপন্থীদের কি আছে বেটা? তো যদি ক্ষমতা থাকে, কেউ আমলা চাইবে আমি 100 জন, কেউ নেই, আমার কয়েকজন লোক আছে, তোর ন্যাংটা করে ছেড়ে দেবো, তোর রাজনীতি শেষ করে দেবো সারা বিশ্বে। আমি বঙ্গবন্ধু কি 1 লাখ কে ছিল তার সাথে? 1 লাখ, একলাই করতে হয়, সব হাজার হাজার হয় না, একটা 1 লাখে পরে 0 যোগ হয়। বঙ্গবন্ধু একলাই তো গোয়া দিচ্ছে পুরো পাকিস্তান, গোয়া স্বাধীন করে ফেলছে। শেখ হাসিনাকে বন্ধুহীন করে ফেলেছে কিছু বাস, অর্ধেক লোক আছে 500, অর্ধেক 600। বামপন্থী আমরা তো জন্মগত ভাবে তাদের সাথী রে ভাই, তারপর বিচ্যুতি করে সম্পূর্ণ সাইড করে দিচ্ছে, এমনি তারা ক্ষিপ্ত না, একদম ভাই নিঃসঙ্গ করে দিছিল আওয়ামী লীগ শেখ হাসিনারে। তারপরে বলি, রাখেন তারেকদের কথাটা বলি, কেন বলতেছি, আওয়ামী লীগ যদি ফিল্ডে নাই, সেইখানে বিএনপি ক্যান্ডিডেট গুলা এমন ভাবে ফেল করছে। আওয়ামী লীগের ক্যান্ডিডেট থাকলে কি হতো? 15 বছরে সাংগঠনিক ভাবে এত শক্তিশালী ভিত্তি ছিল আওয়ামী লীগের, নির্বাচন হলেও পাশ করতো। আর এই আন্দোলনটা শেখ হাসিনা যদি প্রশাসনকে না দিয়া দলীয় ভাবে মোকাবেলা করতো, এক বান্দির বাচ্চা দাঁড়াইতে পারতো না। আমি আমার ঢাকার কথা বলতেছি, যুবলীগের 2টা ছেলেরে যদি খালি ইনঅ্যাক্টিভ না করতো, 2টা নামটা এখন বললাম না, ঢাকায় কেউ দাঁড়াইতে পারতেন না। যুবলীগের নাম বলবো, ইসমাইল হোসেন সম্রাট, খালিদ মাহমুদ ভুইয়া, 2টা ছেলেরা যদি শেখ হাসিনা ইনঅ্যাক্টিভ না করতো, যে তোমরা সবাই ঘরে যাও। আরে ভাই টোটাল ঢাকা শহর নিয়ন্ত্রণ যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, তারা কোনখান থেকে কিছু লোকজন নিয়ে এসে কয়টা পয়েন্টের লোক দাঁড় করেছে, নামতে পারতো না, এদের ঘরে ঢুকাই দিল সব, যে এটা পুলিশে করলো। এই জন্য সুযোগ পেয়ে গেল, পুলিশে করলো, আর সেনাবাহিনী থেকে মেসেজ পাঠিয়ে আছে, আমরা কিন্তু তোমাদের পক্ষে আছি, চালাও চালাও। এখনো দেখবেন আওয়ামী লীগ আসবে 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 আসবে। এখন বাংলাদেশে আমি মূল্যবান কথা বলি, যারা বোকা তারা খুব খুশি। কি খুশি? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, নিষিদ্ধ করে ফেলেছে। বাংলাদেশে সবসময় বিরোধী দল নিষিদ্ধ থাকে ভাই, ওই বিএনপির আওয়ামী লীগ নিষিদ্ধই থাকে, আর আওয়ামী লীগের আমলে বিএনপি নিষিদ্ধ থাকে, ওই জেলেই থাকে, পুলিশের বাড়ি খাইতেই হয়, ওই কাগজের লেখায় কিছু আসে তাই না। আওয়ামী লীগ যখন নামবে রবি পয়সা নিয়ে, ওই তো কিছু জেলে নিবেন। এই নিষিদ্ধ শেখ হাসিনা বুঝে চুপ করে রয়েছে,
কালকে যদি 10 লাখ আওয়ামী লীগের নামে রোগী বসে নিয়ে তখন আপনারা কি করবেন? ওই গ্রেপ্তার করবেন, কতজন করবেন? পরের দিন আবার আরো বেশি নামবে। এটা করে অভ্যাস আছে আওয়ামী লীগের, সারা জীবন করছে রোগী বৈঠার পিটনি খেলায়। তখন বলবো আইন আছে, থাক আইনের জায়গায়, এটা প্রয়োগ হবে না। বাংলাদেশে সবখানে আইন প্রয়োগ হয় না। আমার এখনো তো ছেলে পেলে বলতেছে অনুমতি চেতেছে তাই না। এই ঢাকা দক্ষিণ থেকে যেসব ছেলে পেলে নামবে, 10,000 ছেলে নামবে, এরা সম্রাটের ছেলে আর হলে খালিদের 10,000 নামবে, একজন পিছাবে না কিন্তু। তাহলে 10,000 মধ্যে যদি আপনি 2,000 মাইলে ফেলান, তাহলে আপনি আবার সেই শেখ হাসিনার মতোই হবে, ফলে দিতে হবে তারেক রহমান। 10,000 ছেলে নামবে, একটাও পিছাবে না। 10,000 মাইলে দিলে তারা আপনি থাকতে পারবেন, তাহলে পতন একদিনই হবে। আমি ওই নিষিদ্ধ নিয়ে যারা আলোচনা করে ওটা নিয়ে আমি চিন্তা করি না। বিরোধী দল নিষিদ্ধ থাকে সম্ভবত, তারেক রহমানের জন্য একটা পরামর্শ, আপনাকে 16 দিনে আমরা ফেলে দিতে পারবে, এই কারণে আপনি সেনাবাহিনী যেতে দিতেছেন না, ঠিক আছে? তাহলে সেনাবাহিনী তো আজীবন থাকবে না আপনার। আমি একটা বুঝিয়ে দিই, শেখ হাসিনার যে লিস্টে আছে, জঙ্গি একটা লিস্ট আছে, টেররিস্টের আছে, আমেরিকান দালাল কারা, রাশিয়া, আবার ওই পাকিস্তানের দালাল কারা, আফগানিস্তান, সব করে রাখছে উনি। আপনি ওইটা ফলো করে এডিটে কট করেন, দেখবেন যে পরের দিন থেকে আপনার উপরে চাপ কমে যাবে, দেখবেন আপনার পুলিশের উপরে চাপ কমে যাবে। আর নিয়ে গেলে পরে এই জামাত শিবিরের ক্ষমতা দখল করতে তার জেলে সরাইয়া 16 দিন লাগবে না, 2 দিনে নিয়ে নিবে তারা। তাই হাজার হাজার জিহাদি আছে, সব জেল থেকে বের করে ফেলেছে সব। আমার ভাই আমরা তাহলে একটু দর্শকদের আপনি একটু রেস্টুরেন্ট ড্রপ আরো কথা আছে ইউনুসের কথা। বলবেন আপনার চ্যানেলের মাধ্যমে আমি কিছু মত চাই ইউনুসের কাছে, আর কিছু না ভাই। আপনি তো আমাকে পাঠাই। জি জি করিমুল্লাহ স্যারের মুক্তি চাই, তার সম্বন্ধে শুনবে কিছু বলেন, আপডেট আছে কিনা? জি যে করিমুল্লাহ স্যারের ব্যাপারে আমরা যোগাযোগ রাখছি, ওনার আত্মীয় স্বজনদের সাথে কথা হয়, ওনার ব্যাপারে এখনো কোনো মুক্তির কোনো নির্দেশনা এখনো পাওয়া যায়নি, জামিন পাওয়ার কোনো সম্ভাবনা এখনো দেখছি না। তবে কলিমুল্লাহ স্যার, বারাকাত স্যার, ডক্টর বারাকাত, আবুল বারাকাত, ওনাদের উপর বর্বরতা চলছে, বর্বরতা ঠিক হয়নি, ঠিক হচ্ছে না। জি বাস্তবাজ্জল মায়া, যে কথাটা বাস্তব, এদের কথা, ভাইয়ের কথাগুলো সব বললো। জি ধন্যবাদ। এবং অনরসেন জীবন, এই জীবন নিয়ে দেশের নৌকার পাহারাদার হয়ে রয়ে গেছি, ডাক আসলে বইটা নিয়ে বের হয়ে যাব। জি আনোয়ার হোসেন মনা, জি ধন্যবাদ। ডক্টর সামাদ, কমরেড সাহেব, আসিফ নজরুলের জন্য সম্পর্কে কিছু বলেন। আসিফ নজরুলের জন্য সম্পর্কে বললে তো কমরেড ভাই 2 ঘন্টা বলবে একসাথে। আমরা কমরেড সামাদ ভাইয়ের কাছে প্রশ্ন, বাম দলের যে জাতীয় নেতা বন্দী আছে তাদের দল ছাড়া অন্য দল আছে, ঠিক আছে, বড় বড় প্রশ্ন। কমরেড জীবনে আর কোনো ভোট দেওয়ার সুযোগ কমরেড জীবনে যদি আর কোনো ভোট দেওয়ার সুযোগ হয় তবে আপনাকে একটা ভোট দেব। জি আপনাকে ভোট দেবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি ধন্যবাদ। এবং শেখ হাসিনার সকল মিথ্যা মামলা প্রত্যাহার চাই। ধন্যবাদ। জি ধন্যবাদ। সততার দল হচ্ছে আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামলে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী তাদের কিছুই করতে পারবে না। জি ধন্যবাদ। দেশের একজন সাংবাদিক জেলে আর কতদিন থাকবে? জি ধন্যবাদ। দুঃখজনক, সাংবাদিকদের মুক্তি চাই, প্রতি বছর 1-2 বার পচা ডিম। আচ্ছা, আমি মাঝখানে মিনারেল ধানের জন্য কমরেড উত্তরায় সুদখোর গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে দেখার অনুরোধ জানাই। গ্রামীণ বিশ্ববিদ্যালয় ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হইলাম, সেটার ভিসি। জি শাখা প্রশাখা রয়ে গেছে। আমি দর্শক মন্ডলী, প্রান্তিক পর্যায়ে ইউনুস হলেন সবচেয়ে বাংলাদেশের একজন নিরীহ মানুষদেরকে শোষণ করে ডক্টর মোহাম্মদ ইউনুস। জি আমাদের দুলাল ভাই যদি একটু কিছু অ্যাড করেন, এটা হলো আমার বক্তব্য। আমার এই ভাই যেভাবে করে রাখছে, সেখানে তো আমি শীতের দেশে থাকি, আর আমার কথা উত্তাপ তৈরি হবে না। 2-1 মিনিট বলেন, সামাদ ভাইকে আবার দিচ্ছি। হ্যাঁ আমি 1 ঘন্টার মধ্যে চলে যাবো, 1 ঘন্টার পর আর থাকছি না, 1 ঘন্টা যেহেতু প্রোগ্রামটা। আমার কিছু প্রশ্ন আছে। ভাই যে কথাটি বললেন রস এবং কষ দিয়েই বলছি, উনি একটু মানে মদ চাইলেন, খাবেন, তো ইউনুস সাহেব তো সাথে আপনাকে এই শুকরের মাংস যেটা আমদানি করবে সেটাও দেবে, তখন আপনার কি অবস্থা হবে? আপনি যখন বলছেন, এখানে একজন বলছে, একজন মোহাম্মদ সুজাত মানিক খন্দকার, দেশে এত শুয়োরের বাচ্চা থাকতে আমেরিকা থেকে শুয়োরের মাংস আমদানি করার দরকারটা কি? এই সুদখোর দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। জি এই গুরুত্বপূর্ণ কথা বলছি। যেহেতু ইউনুস দিলে তো আপনাকে যেটা আমদানি করবে শুকরের মাংস সেটাও দিবে মদের সঙ্গে।
এই একটা প্রশ্ন আপনার কাছে থাকলো। আর দ্বিতীয় প্রশ্ন, এটা আমি একটু ব্যাখ্যা চাচ্ছি। আপনি যে তথ্যটা দিলেন এটা ভয়াবহ তথ্য, এবং আমি আপনাকে ট্রাস্ট করি, কারণ আপনি কথা বলেন রেফারেন্স দিয়ে। আমি বঙ্গবন্ধুর গবেষণা করে পুরস্কার পেয়েছি, আমি কিন্তু আবেগ দিয়ে লিখিনি, আমি যেটা সত্য সেটি। আপনি নিশ্চয়ই, আপনার কাছে তথ্য আছে যে এক পায়জামার মধ্যে দুই ঠ্যাং ঢুকেই দিছে, এটার যদি ঐতিহাসিক সত্য হয়, এটা যদি গল্প না হয়, আমি এটার একটা মানে কোনো তথ্যসূত্রটা আমার জানার দরকার একজন সচেতন নাগরিক হিসেবে, একজন গবেষক হিসেবে। এটা আমি আপনার কাছে চাইবো। দুইটা প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, এইখানে একজন প্রশ্ন করছে এবং আমাকে ইনবক্সে লিখছে যে মানে এই ইসমাইল সেই প্রশ্নটি নেয়নি, কিন্তু আমাকে বলতে বলছে, যদি আমার উপস্থাপক অনুমতি দেয় তাহলে আমি বলবো। আমার বিষয় বলছেন যে 5ই আগস্টে আপনি লাল বদর ছিলেন, এটা আপনাকে জিজ্ঞেস করতে বলছে। এই 3টা প্রশ্ন থাকলো, পরে আপনি আপনার সময় জবাব দিবেন। ইউনূসের যে আজকে শিরোনামে আমরা নিয়ে আলোচনা করেছি, ভাই চমৎকার ভাবে বলেছেন যে কিভাবে তিনি মানে করেন। আমি একটা ছোট নাটক দেখেছিলাম ইউনূসের ঋণ সম্পর্কিত। একজন ভদ্রমহিলা ঋণ দিতে পারছে না, যে ঋণ নিতে আসছে সে তাকে ব্যবহার করছে, মহিলাকে, অর্থাৎ মহিলার দেহ দিতে হচ্ছে। প্রতিবারে আসে, বলে যে তোমার টাকা দিতে হবে না, আমি ব্যবস্থা করব। একবার দুইবার, পরে একটি পর্যায়ে সেই মহিলাটা তার দ্বারস্থ হয়। ওইখানে লেখা ছিল, কিন্তু গ্রামীণ ব্যাংক ছিল না, লেখা ছিল একটি সত্য ঘটনা অবলম্বনে, কিন্তু সেটা নাটক। ভাইয়ের কথা সেটার প্রমাণ পেলাম যে ভাই যে কাজটি করেছেন। এবং আপনার মতো যদি 1000 নেতা থাকে, 1000 নেতার দরকার নেই, আপনার মতো যদি 300 নেতা থাকে 300 আসনে, এমপি হওয়ার দরকার নাই। এমপি ছাড়াই আপনারা 100 জনের ভূমিকা পালন করতে পারেন, দায়িত্ব পালন করে একটা জেলাকে নিয়ন্ত্রণ করতে। কাজে আপনি যে কথাটি বললেন ওই কথাটি আমি ফিরিয়ে দেই যে আপনি ইউনূসের জুতা বহন করতে দেবেন না। আমি আপনার মতো লোক চাই সত্য কথা বলার জন্য। আপনি নিজের দলের বিপক্ষে দাঁড়াইছেন। আমার একটি বই ছিল ঐক্যের বিপক্ষে একা, এটাও কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে বই। কিভাবে বই আমি বলি, আপনি, আমার সালটা মনে নেই, শেখ হাসিনা একবার ঐক্যমত সরকার গঠন করেছিল সবাইকে নিয়ে, সব দলের নিয়ে। আমি বলছি আমি ঐক্যের বিপক্ষে, অর্থাৎ একটি সব মানুষ দাঁড়াই আছে, একটা মানুষ পা উঁচু করে দেয়, উল্টা দিকে দাঁড়াইছে। আমার বইয়ের কভারটা ছিল। এবং আজকে আমার কাছে মনে হচ্ছে আপনি হচ্ছেন ঐক্যের বিপক্ষে একা, আপনি দলের বিপক্ষে। আপনি উল্টো দিকে পা দিয়ে বসে আছেন, ঠ্যাং তুলে বসে আছেন। হ্যাঁ, ইউনূসের ঠ্যাঙের গল্প একটা, আপনার ঠ্যাঙের গল্পটা, আর সবাই বামপন্থীর বিরুদ্ধে। এই জিনিসটার জন্য আপনি সেলে উঠে, আপনি সত্য বলবেন, সত্য হবে না, সত্য হবে না, এবং বললেও সেটা ন্যায় হবে না। জি, আমি একটু দর্শকদেরকে মতামত নিয়ে নিই। আরেকটি জিনিস আমি যদি আমি আমাদের উপস্থাপকের ইনবক্সে পাঠিয়েছি, ইউনূস যে অসৎ, ইউনূস যে দরিদ্র নিয়ে ব্যবসা করে, সেটা কিন্তু অনেক আগে থেকে অনেকেই জানে। একজন বাংলাদেশের বুদ্ধিজীবী, আপনারা সবাই জানেন, হ্যাঁ, এই বইটি অনেক আগে বেরিয়েছে। এটা বদরুদ্দিন ওমর বলেছেন ডক্টর ইউনূসের দরিদ্র বাণিজ্য। ডক্টর ইউনূসের দরিদ্র বাণিজ্য, জি, এটাই আমার বাণিজ্য। উনি হলেন সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় ভিক্ষুক। উনি বাংলাদেশকে পড়েন, ভালো পৃথিবীতে টাকাই না ওনার ফাউন্ডেশনে রাখে। হ্যাঁ, আমি এই জন্য পাঠিয়েছি দেখানোর জন্য। তো এটা কিন্তু বদরুদ্দিন উমর বহু বছর আগে এটা বলে গেছেন যে উনি, আজকে যে আমাদের শিরোনাম আমরা যে আলোচনা করেছি যে তৃণমূল পর্যায়ের বা প্রান্তিক পর্যায়ের কাজ করে, তৃণমূল কারা? দরিদ্র, তাদের কি করে? বাণিজ্য করে। তো এটা কিন্তু অনেক আগে থেকে হচ্ছিল, কিন্তু আমরা সচেতন হইনি। আমরা নোবেল পেয়েছে বলে আমরা মানে কাপড় খুলে নাচছি যে নোবেল পেয়ে গেছে, কিন্তু এর আগে এতটা দেশকে ধ্বংস করার, মুক্তিযুদ্ধকে ধ্বংস করার, যে কথাটি বললাম মিথ্যাচার দিয়ে, যে উনি মুক্তিযোদ্ধা ছিলেন না, কিন্তু প্রচার করেছে। এবং কে প্রচার করেছে জানেন? প্রথম তথ্যটা পাওয়া যায় তার উইকিপিডিয়াতে। আমি অবাক হয়ে যাই, এটা প্রথম আলো করেছে। আমি ক্লিক করলাম, প্রথম আলো কোথায় বলেছে? প্রথম আলোটা সাক্ষাৎকার নিয়েছে। এই প্রথম আলো যে প্রভাকাণ্ড, প্রথম আলোকে চিহ্নিত করা খুব কঠিন। সে এক মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, আবার দেখা যাচ্ছে 24শে মুক্তিযুদ্ধ তাদের পক্ষে বলছে। এই এই অর্বাচীন ইতরগুলোকে তাদের বই বের করেছে। আসিফ হাজার কোটি টাকা পাচার করেছে, তার বই বের করেছে। এবং আরেকজন আহমেদ তার বই বের করতেছে, জিন্না, ঢাকায় জিন্না। এই সময়ে একটা ক্রান্তিকাল, বিভ্রান্ত সময় যাচ্ছে, তার মধ্যে ওই ধরনের একটা নেগেটিভ বই করার কারণ কি? এবং প্রথম মানুষ এই কাজগুলো করেছে।
এবং প্রথম আলো Okay. তারপরেও কিন্তু আত্মরক্ষা করতে পারছে না। প্রথম আলো তারপরে জি। কি হচ্ছে, আগুনে পুড়ে যাচ্ছে, বিভ্রান্ত করছে। প্রকাশ করছে। জি, ধরুন আমি একটু দর্শকদের মতামত নেই। যাদের পক্ষে কাজগুলো করছে প্রথম আলো, জামাতের বিরুদ্ধে, মৌলবাদীর বিরুদ্ধে, জঙ্গির বিরুদ্ধে, ওই জঙ্গিরাই কিন্তু ওই প্রতিষ্ঠান পুড়িয়েছে। কারণ জঙ্গি আপনার বন্ধু না, জঙ্গি কখনোই বন্ধু হতে পারে না। এই কথা ওইটা প্রথম আলো খুশি হয়েছে, পোড়ানোতে খুশি হয়েছে না, ওটা যে আমরা ওটা জঙ্গিদের অঙ্ক আছে, আক্রান্ত, ওটা প্রথম আলো খুশি হয়ে গেছে। এখানে একটা অঙ্ক আছে, অঙ্কটা হচ্ছে ইউনিসের অঙ্ক, অর্থনীতি। সেটা হচ্ছে পুড়িয়ে দিয়েছে, সেটার এগেনস্টে মোটো অঙ্কের একটা টাকা পাবে। হ্যাঁ, জি জি, ধন্যবাদ ধন্যবাদ। ডিজি সোনার বাংলার 16 ডিআইজি সহ 17 পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। জি, সেনাবাহিনী আর কতদিন বাইরে থাকবে, ব্যারাকের বাইরে? জি, ধন্যবাদ। আশিক লিপন ভাই, চট্টগ্রাম হালিশহর ছাত্রলীগের 13 জনকে গ্রেপ্তার করেছে একটু আগে। হ্যাঁ, গ্রেপ্তার করেছে। জি, নিন্দা জানাই। জি, ধন্যবাদ। আজ বিশ্ব মুক্ত সাংবাদিক ও স্বাধীনতা প্রকাশ দিবস। জি জি, ইনু ভাই সহ সকল রাজবন্দীদের অবিলম্বে মুক্তি চাই। জি, ধন্যবাদ স্যার আক্তার জামান। এইসব ঘটনার সাক্ষী আমি স্বয়ং। হ্যাঁ, উনি নিজে জানেন অনেক কিছু, আমি মনে হচ্ছে। জি, বাংলাদেশের একমাত্র সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জি জি, আক্তার জামান সাহেব, আপনি কিছু তথ্য যদি আমাকে দিতে পারেন, আমি আরেকটা ভিডিও করতে চাই। আমি কয়েকটা ভিডিও করছি। জি, ধন্যবাদ সামাদ ভাই। আপনি আপনার বক্তব্য এবার। আমি যেটা বলতে চাই, সামাদ ভাই, ইনু সাহেবের প্রেসিডেন্ট হওয়ার বলে ভারত ভয় পাবে। জি, ধন্যবাদ ধন্যবাদ। পাট দেশটা শেষ করে দিল। জি জি, দর্শকদের সামন্ত ভাই, জি, আপনার অসমাপ্ত বক্তব্য একটু বলবেন। শুনেন, আমি ফেসবুকে একটা পোস্ট দিলাম যে আসিফ মাহমুদ, নাহিদ, সার্জিস, আমার এনসিপির ভাইদের লেখা, ছেলেদের লেখছি, ছেলেদের বলাৎকার করিয়া ডক্টর ইউনূস সোরাব আর হুরনিয়া সিকিউরিটি সহমত পোস্টটা দিচ্ছি ভাই ফেসবুকে। পরের দিন সন্ত্রাস শুরু হয়েছে। পরের দিন এনসিপির পড়াবান সব বাংলা মোটর এক জায়গায় হইয়া বলতেছে আমরা মারার আগে দেখতে চাই তার চেহারাটা। বর্তমানে এতদিন এমপি কে বলাৎকার করছে, এই কথা লিখছে। পরে নাহিদের কাছে গেছে, ওদের কাছে গেছে যে ভাই এটা নাকি টুকরা করবো না ভাই, আলো এই দেখেন না, কি করবেন মামলা? ওরা বলছে থামো থামো থামো। ওরা বলছে এই বিষয়টা আমরা নিজেরাই দেখি, বড় ভাইরে তো আমরা চিনি, ওনার আর কথা বলে বেঁচেন না, এখন ওনার কাছে ব্যাখ্যাটা চাইতে হবে। তা আমি ফোন করছি, ওই লোকজন বেঁচে দিচ্ছি, তাই দিচ্ছে, আমার লোক ফোন দিচ্ছে, তোর বাইরে লোক ফিরে দেয়, এসে আমি ফোন দিচ্ছি। আমি বলছি যে আমি তোমাদের পক্ষে বলছি না বিপক্ষে বলছি, এটা আগে গবেষণা করে বের করিয়া ওই গবেষণা পত্রটা ফেসবুকে দাও, তারপরে আমাকে মার চিন্তা করে বা কথা বইল। কি বলেন ভাই? আমি বলছি আগে তোমরা দেখো যে এটা তোমাদেরকে বলাৎকার করছে, লেখছি যে আমি তোমাদের পক্ষের লোক না বিপক্ষের লোক, এটা তো আগে বের করবো, আমি একটু তাত্ত্বিক। ওরা বলছে যে একবারে চাইতে যাও, ব্যাখ্যাও দরকার নাই, ওনার কাছে যাওয়ার দরকার নাই, উনি একটু আমরা চিনি বহুত বছর, উনি ভাই একটু অন্যরকম, খাওয়া দাওয়া ছিল। আমি আবার ফেসবুকে বলতেছি কি না, দেখেন ডক্টর ইউনূস প্রথম দিনই তো অপবলাৎকার করে ছেড়ে দিচ্ছে, প্রথম দিনই। আর সবাই বলতেছিল যে এটা একটা গণ আন্দোলন, জনগণ স্বতঃস্ফূর্ত হবে আন্দোলন অভ্যুত্থান হচ্ছে, শেখ হাসিনা পালাই গেছে, শেখ হাসিনা ফেঁসি। উনি প্রথম দিনই যে বলছে মাহবুবুরে দেখাইয়া যে ইনি হচ্ছে মাস্টার মাইন্ড, তাহলে এই পোলাপানা আমার ক্ষমতায় বসাইছে, এরা ক্ষমতা দখল করছে। কি হলো? মাহবুবুর তো আমাদের বসে ছিলেন না, আন্দোলন না, মাস্টার মাইন্ড, তাহলে একটা মেটিকুলার ডিজাইনের মাধ্যমে ক্ষমতায় বসছে। তারপরে এখন সে ক্ষমতাটা তারেক রহমানের হাতে দিয়ে চলে গেছে। তাহলে তো এনসিপি ছিল একেবারে ফ্রন্টে, এখন তারেক রহমান না, ক্ষমতায় থাকলে তারা থাকার কথা, তাহলে ওদের বলাৎকার করলো না। এই ব্যাখ্যা আমি পাঠিয়েছি, পরে বলছি ঠিকই তো ভাই, এটা আপনি আমরা বুঝতে পারি জিনিসটা, আপনি তো আমাদের ভাই, পক্ষের লোকিয়া ভাই ডক্টর ইউনূস। আমি আপনাকে বলি, এই একটা লোক, আহারে, সে যে কত বছর ধরে টার্গেট করে রয়েছে, কত বছর ধরে যে টার্গেট করে রয়েছে, রাষ্ট্রের ক্ষমতা কোনোভাবে একবার নিতে পারলে হইতো, নিচ্ছে ভাই। এবং যে একটা গান আছে না, হ্যাঁ, আজকে রাইতে মিটাইব মনের সকল আশা বন্ধুরে, এই গান সে 2007 সাল থেকে লিখেছে ডক্টর ইউনূস। একবার যদি যাইতে পারে
মনের স্বাদ মিটাবো। আর যতগুলো ভেজাল ছিল ভাই, দিন থেকে শুরু করে মামলা মোকদ্দমা যাহা কিছু, ও একলা না তো, ও হলো 11 ভাই বোন, ওরা সব লালে লাল বেল্লাল করে দিছে। ও হলো করিম সওদাগরের ছেলে। ওরা 11 ভাই বোন, এখন 11,000 কোটি টাকার মালিক। ভাই ভাতিজা আত্মীয় স্বজন নিজের যা ছিল সব তাও পেটে, এবং শেষ দিকে চাপি পড়ে গেছে ও যে অবদিলে আমরা কি, অবদিলে আমরা কি। এই দিতে দিতে শেষে অনেকগুলো টাকা দেওয়া হচ্ছে তার। এই গেল একটা সাইড বললাম, একদিনে এত কথা বলা যাবে না। এখন আপনাকে একটা কথা বলি শুনেন। ইনু ভাই, আমি তার ছাত্রলীগ দিয়ে আমার হাতে করে, ইনু ভাই 1982 সালে আমার বাড়িতে গেছিল আমার চাচার সাথে। আমি সুন্দর নাজুক সুন্দর চেহারা ছিল, মাথায় হাত দিয়ে আমার রিক্রুট করছে। তখন কিন্তু আমাদের কলেজে ছাত্রলীগের অবস্থান ছিল না 82 সালে, যা ছাত্রলীগই ছিলাম সব। পুলিশে ওনাকে বলছে চিন্তা করেন না, সময় কিন্তু আসতেছে। সেই পুলিশ দুটারে বরখাস্ত, সাময়িক বরখাস্ত করা হয়েছে ওই যে জেলখানায়। পলকরে বলছে পুলিশরা যে ভাই আর একটু ধৈর্য ধরেন, সময় কিন্তু আপনাদের আসছে। তাদেরকে শোকজ করছে। এই যে আমার মাথা ফাটাই ছিল, ভাইরাল হয়েছে, দেখছেন না? 20-22 জন পুলিশ আছে প্রেস ক্লাবের সামনে, পুলিশের পাশে যে সমাবেশ ধরলাম, যেহেতু জামাতের বিরুদ্ধে সমাবেশটা, আমার যখন মাইক শুরু করলো মাথা ফাইটে গেল, পুলিশ একটাও নাই, কলেজ। পরে আমি যে জিজ্ঞেস করছি, কি রে ভাই আপনাকে সামনে ব্যানারটা বইলে ধরলাম, মারলো, আপনার পলাই গেলেন না, কোথাও আমরা কি করবো? আপনার পক্ষ নিয়ে ওদেরকে মারবো, একজন যদি মরে যায়, একজন মাথা ফেটে যায়, তখন আবার আমরা জেলে ঢুকাইবো। বলেন কি? কেন? আমরা শেখ হাসিনার কথা শুনি না, কতজন জীবন দিচ্ছে, আমরা চাকরি করতেছি, চাকরি করবো। এখন তারেক জিয়ার কথাই আওয়ামী লীগ রাস্তায় নামবো, কোন পুলিশ গুলি করবো? দেশের বাস্তব অবস্থা জানেন? আপনি কয়জন পুলিশকে বরখাস্ত করবেন? 3000 পুলিশ নিহত হয়েছে। তাদের ব্যথার চাইতেও বড় ব্যথা হলো যে এখন আবার যে আমরা করবো, 2 দিন পরে আমাদের ভবিষ্যৎ কি হবে? দেশের অবস্থাটা এখন এতটুকু প্রশাসনিক ভাবে নাজুক। এটা আমি রাস্তায় নামি না কেন, এই মোহাম্মদ ইউসুফের অনুষ্ঠানটা করছি, এটা থেকে মারবে না, এই জন্য করছি। এছাড়া বাংলাদেশে এখন ভাই যার যার হ্যাডাল নিয়ে চলতে হয়। পুলিশ কয় কি ভাই আমাকে ডিউটি কি, আমাদের যেটা ডিউটি এটা করতেছি, এইটা মারতে বললে আমরা মারবো, তাকে ছাড়িয়ে দেবো। যদি আমাকে কয় মুখে গুলি করো চলবে না, আমার চাকরি ছিল আমি যাবো, অপুরাই মারবে আমারে। ভয়াবহ অবস্থা পুলিশের। আমি আস্তে আস্তে কথাগুলো বলি, কিন্তু ইসমাইল ভাই, সাইফুল্লাহ ভাই, আপনি একটু খবর দিয়ে দেখেন। এই যে বাস্তব আমার বাইরে হয়ে গেল, পুলিশ পালাই গেছিল সব। 20-22 জন পুলিশ একটু খালি ধমক দিলে কিন্তু ওরা মারে না, ধমকও দিবে না, মারু। কিন্তু ভাইরা বলতেছে ভাই চিন্তা করেন আমরা আসছি, একটু ফলো করে বলতেছে ভাই আসেন না, দিন কিন্তু আসতেছে। সেনাবাহিনী উঠে গেলে তারেক রহমান কয় ঘন্টা থাকবে? আর বিরোধী দল তেমনি নিষেধই থাকে, নিষেধ আছে। শেখ হাসিনাকে সব বুঝে এখন রবি বৈশালের নামে। আর ভাই পুলিশ তো নাই, তাহলে আপনি খুনাখুনি করবেন আপনারা নিজেরা। সেনাবাহিনী উঠুন, তখন কি করবেন আপনি? আচ্ছা যাক, ওটা একটা সাইড। কেন বলছি শুনেন, আমি তারেক রহমানকে বলছি, আমি তার পক্ষের লোক, আমি তার নির্বাচন করছি। যখন দেখলাম যে আব্বাস মামার হারাই দিতেছে, একটা গ্যাং পুরো নামছে, শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়ছি যে আমার ঢাকা হাটটাকে মৌলবাদীদের হাত থেকে রক্ষা করতে হবে, আমি রক্ষা করছি। আমি সমর্থন দিচ্ছিলাম না, বাধ্য হয়ে নামছি। মাত্র আমি না গেলে ফেল করতো, 7000 ভোটে পাস করছি। আমার কিন্তু ভোট আছে এখানে 15,000 কতটা লাগে। এই আসনটা আমি বাঁচিতে পারছি মৌলবাদীদের হাত থেকে। এখন এইটা বলতে যেটা বলতে চাইছিলাম, ওই যে সেই তো ভুলে যেতেছি। হ্যাঁ, এবার আসেন আসল কথাই বলি। পুলিশ নাই দেশে, পুলিশ নাই। এখন যার যার হ্যাডামে তার চলতে হচ্ছে ভাই। এইটা একটু বলে দিই, জঙ্গিবাদের প্ররোচনায় সরকার পুলিশ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর দিয়েছে। এই যে কতজনকে অবসর দিয়েছে আজকের ঘটনা আর কি, বুঝছেন? না সেটা তো দিবে, কতজনকে না, সমস্ত পুলিশকে অবসরে দিতে হবে, সমস্ত। এই যে ইনু ভাইরে যারা বলতেছে চিন্তা করেন না, পাঠাও। ওই যে পলকের যারা বলতেছে চিন্তা করেন না, পাঠাও। এই যে আমারে মারতেছে, পুলিশে বলতেছে আমরা বাধা দিব না, তাহলে তো আইনগত ভাবে তাদেরকে পাঠাতে হয়। আমি একজন রাজনীতিক নেতা, এখানে নিরাপত্তার দায়িত্ব বাদাও। তারা পুলিশ স্পষ্টই বলতেছে যে আমাদেরকে তোমরা আগুনে পুড়ে মেরে ফেলবা। শেখ হাসিনার হুকুম পালন করতে গিয়া আমাদের 2-3 হাজার মরে গেছে, তোমরা তার বিচার করবা না। তাহলে এখন
তোমাদের হুকুম শুনে আমি মাইরা আবার শেখ হাসিনা এসে আমাকে ঝুলাইবো বা মাইরা ফেলাইবো। আমরা আমাদের চাকরি করতে আইছি, জানলি তো আসলে পাঠানো হয়েছে কয়জনকে পাঠিয়েছি, এই কয়জন একজনেরও পাঠানো উচিত না। পাঠাইতে লাগলে ওই লম্বা বাঁচলে কম্বল থাকবো না। পুলিশের সাথে আমরা চলতেছি বাংলাদেশে, একসাথে কথাবার্তা বলতেছি, ডিউটি করতেছি আমরা। এবার আসেন, আসিফ নজরুলের প্রশ্নটা করছিলেন, আসিফ নজরুল একটু বললেন যে দুলাল ভাই একটু উনি লিভ নিবে, সম্ভবত উনি 2 মিনিট চলে যাবে। জি জি দুলাল ভাই বলেন, আপনি বলেন, আপনি বলেন। আমি আপনি বলেন। আমার একটা আমার বই বেরোচ্ছে তো, বইয়ের আমার ওই ঢাকায় প্রকাশক। জি আপনি বলেন 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 বলেন। আমি আপনার অনুষ্ঠান শুনবো, আমি কিন্তু আপনার ভক্ত, এবং আমি আপনার একটা কথার প্রতিবাদ করছি। আপনি বললেন আমি আসল কথা বলছি, ভাই আপনার তো সব কথাই আসল, আপনি যেটা বললেন সেটাই আসল, আজ আপনার নকল কোনটা? আমি আপনার ভক্ত, আমি আপনার ফেসবুকে যুক্ত হতে চাই। এই গালিগালাজ গুলোর তথ্যগুলো আমার জানা দরকার, আমার ফেসবুক আইডিটা পার্সোনালি দিবেন, আমি ওপেনলি বললাম। আর দ্বিতীয় হচ্ছে যে কথাটা উঠছে, আপনি বারবারই বললেন যে সেনাবাহিনী তুলে দেওয়া উচিত। আমি গত অনুষ্ঠানে আলোচনা করেছিলাম যে পৃথিবীর বেশ কয়েকটি দেশে নানা কারণে সেনাবাহিনী তুলে দিয়েছে, এবং গত আলোচনায় বলেছিলাম যে কানাডার মতো বিশাল দেশে সেনাবাহিনীর জন্য যতটুকু বরাদ্দ, প্রায় সমপরিমাণ বরাদ্দ, সিংহভাগ বরাদ্দ, 60% বাজেটের বরাদ্দ সেনাবাহিনীর জন্য। এই সেনাবাহিনীতে তো আমার কিছু হবে না। সেনাবাহিনী আমাদের যুদ্ধ করবো কার বিরুদ্ধে? ভারতের বিরুদ্ধে, চতুর্দিকে ভারত। কাজে আপনারা আন্দোলন করেন, এটাও যেন থাকে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে, আজ হোক ভবিষ্যৎ হোক, সেনাবাহিনী যত যেন না থাকে। সেনাবাহিনী অযথা যে বললাম প্রেশনে যাচ্ছে, তারা ডিস্টার্ব করছে, এই ওয়াকার, এই হারামজাদা গুলো একেবারে দেশটাকে সর্বনাশ করে দিচ্ছে জামাতের সঙ্গে, জঙ্গির সঙ্গে। অতএব এটা আপনাদের রাজনীতিবিদ, আপনাদের কথা বেশি শুনবে, আপনারা মঞ্চে কথা বলতে পারেন, যুক্তি দিয়ে কথা বলতে পারেন, তথ্য দিয়ে কথা বলতে পারেন, এই একটা আবেদন থাকলো। আর পুলিশের ব্যাপারে আপনি একটি কথা বলছেন, সেটা আমি একটু বিরুদ্ধে প্রতিবাদ করছি, যে শেখ হাসিনার অর্ডার পালন করেছে। শেখ হাসিনা কিন্তু ব্যক্তিগতভাবে দেয়নি, তার যখন রাষ্ট্রকে একটা সমাধান করতে হবে, রাষ্ট্রকে শাসন করতে হবে, রাষ্ট্রকে রক্ষা করতে হবে, যখন একটা মবকে রক্ষা করতে হবে, তখন পুলিশ শেখ হাসিনার কথা নয়, পুলিশ তার দায়িত্ব পালন করেছে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে, থানা রক্ষা করার জন্য, আত্মরক্ষা করার জন্য, সন্ত্রাসীদের বাধা দেওয়ার জন্য। আমি আগেও বলেছি পুলিশ 3টি কারণে ফায়ার করতে পারে। একটি হচ্ছে অস্ত্র যদি কেউ কেড়ে নিয়ে, এবং তারা অস্ত্র কেড়ে নিয়েছে। পুলিশ যদি তাদেরকে আঘাত করে মৃত্যুবরণ করতে হয়, তখন তারা আত্মরক্ষা করতে পারে, গুলি করতে পারে। আর তৃতীয় হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ যাতে ধ্বংস না হয়, রক্ষা করতে হয়, তখন পুলিশ গুলি করতে পারে। তাহলে কি হয়েছে? পুলিশ গুলি করছে, তারা আইনের মধ্যে করেছে, তারা সিস্টেমের মধ্যে করেছে, তারা আত্মরক্ষা করেছে, তারা সরকারি সম্পত্তি রক্ষা করেছে, তারা অস্ত্র রক্ষা করেছে। অতএব আর আরেকটি কথা আমি বলে যাচ্ছি, যে মিথ্যাচার আপনারা প্রতিবাদ করেন। অনেক বিখ্যাত লোক, সাংবাদিক বলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া কিন্তু অর্থ না, তিনি যে পালিয়ে যেতেন, লুকিয়ে যাননি, তিনি তাকে প্রোটোকলের মাধ্যমেই তুলে দেওয়া হয়েছে, পাঠিয়ে দেওয়া হয়েছে। কিছু কথা বলতে চাইছেন? বলতে আর কি। আচ্ছা আচ্ছা, প্রিয় আসিফ স্যার, জনা স্যার। আসিফ নজরুল ও তো প্রথমেই এসে বেচারা এমন বেজ্জতি হয়েছে, মানে উনি কিন্তু একজন একেবারে নিরপেক্ষ লোক ছিল, ওই যে বদিউল আলম মজুমদারের মতো নিরপেক্ষ লোক ছিল উনি। আপনি তো অবাক হয়ে যাবেন ওনার অভিনয় দেখলে। উনি কিন্তু বঙ্গবন্ধুর বন্দনা করে নিত আগে টকশোতে, সর্বপ্রথম বঙ্গবন্ধুর জীবনী পাঠ করতে করে বুঝিত মানুষকে। যেমন যে বঙ্গবন্ধু ভালো ছিল, আমি শেখ হাসিনার কথা বলছি না, আমি তাকে ভালোবাসি। মানে প্রথমে এমন একটা লোককে ভালোবাসে যে এখন যা বলবো সবাই একটু তার প্রতি সহানুভূতিশীল হবে, বলবে না আমার নিরপেক্ষ লোক, সেরকম পক্ষেই না। ভারতীয় এখানে কাজ করতেছে, এখন ক্ষমতায় আসার পরে সবাই জিগায় যে ভাই কি ব্যাপার, 2-4 জনের বাইক করেন না বাংলাদেশে। তো সে ওই কথার উপরে আর দুর্নীতির কথা শুনেন, ও কেমন ফেরেশতা। সে ওনার 2 মেয়ের নামে এই যে আমাদের বেইলি রোডে যে পরিমাণ সম্পদ করছে, 2 মেয়েকে জানেন? রোকিয়া প্রাচী 32 নম্বরে ফুল দিতে গেছে, শাড়ি টাড়ি পরে সাইজা গুজিয়া ফুল দিতে গেছে। তখন পিনাকি ভট্টাচার্য ওখান থেকে ইলিয়াস আর খেপে গেছে, সবারে গ্রেপ্তার করো, ওরে গ্রেপ্তার করো। কিন্তু সে করা তো দূরের কথা, শব্দ করে নাই। কেন করে নাই? ওর কুলের কথা সব জানে। এই রোকিয়া প্রাচীর মেয়ে যেটা, আসিফ নজরুল তো তার আগের স্বামী, সে ফেরত দিছে 8 কোটি টাকার সম্পত্তি একদিনে কিনে দিছে ওই মেয়ের নামে।
মেয়ে দুইটা, মানে পরে বিয়ে করছে যে একটা এই ঘরের মেয়ে, আর রক্ষিয়া পাচির ঘরের যে মেয়ে আছে একটা, এই দুই মেয়ের নামে একদিনে 16 কোটি টাকার সম্পত্তি কিনছে। সে 8 কোটি টাকার সম্পদ রক্ষিয়া পাচি ওই মুহূর্তে বলছে ফেরত নেওয়ার জন্য সে, এবং নিচে কিনা বলছে না নিলে আমি মিডিয়ায় যাবো, প্রেস কনফারেন্সে নিব না। রক্ষিয়া পাচির মুখ বন্ধ রাখার জন্য সে কত বড় দুর্নীতিবাদ। এখনো মনে হয় ওই দুই মেয়ের নামে এটা রয়ে গেছে 16 কোটি টাকার সম্পত্তি। তো রক্ষিয়া পাচির আগের ঘরের মেয়ে এটা, আসিফ নজরুল না, যাতে রক্ষিয়া পাচির মুখ না খুলে এই কারণে ওই মেয়ের উদ্দেশ্যে 8 কোটি টাকার সম্পদ, এই মেয়ের উদ্দেশ্যে 8 কোটি টাকার সম্পদ আপনি রক্ষিয়া পাচিকে জিজ্ঞেস করে। এটা হলো এই বেলি রোডে সবচেয়ে বেশি দুর্নীতি করছে হলো আসিফ নজরুল, সবচেয়ে বেশি। ও ডকুমেন্টস চাইতেছে, এই যে ওরা ডকুমেন্টস তো আমি দিলামই। তো আমি একটু আগে বলে গেছি যে বাংলাদেশে তারেক রহমান, আমি তারেক রহমান পক্ষের লোক, সে রাষ্ট্রীয় ক্ষমতা চালাইতে পারবে যদি সে শেখ হাসিনাকে ফলো করে। উনি অনেক কষ্ট করে দেশটাকে 15 বছরে একটা ভিত্তি করে দিয়ে গেছে সব দিকেই, জঙ্গি দমন, দালাল দমন, নিরপেক্ষ লোক কারা, আমেরিকার দালাল কারা, সব চিহ্নিত করা আছে। আর কি করছে বলে দিই, ধরেন আরে ভাই আজকে যখন আমরা মেট্রো রেলে উঠি মনে হয় আমি জাপানে আছি। আমি জাপান গেছি তো, ভিতরে থাকার পরে যতক্ষণ থাকি ওখানে নামার সময় মনে হয় যে আমি বাংলাদেশে আছি, যতক্ষণ তো মনে থাকে না যে আমি বাংলাদেশে আছি। জেনুইন বললাম, আমি জাপানে গেছি। কর্ণফুলি ট্যানেল দিয়ে যখন পার হই, আপনার ওই বিদেশ ইউরোপ যে ট্যানেল দেখার দরকার নেই, আপনি জান না, দেখেন না কি করছে। আপনি যান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, যান না। বাংলাদেশে বিশ্বের 30তম দেশ, সে কত বড় সাহসী মহিলা ছিল শেখ হাসিনা, কি করছে। আর মেয়ে ওখান থেকে আরেকটু উপরে উঠলে তো আপনি পারমাণবিক বোমাই বানাইতে পারবেন, এবং শেখ হাসিনা থাকলে মনে হয় বানাইতো, চাইলে পারেন। তাইলে এটা ধারাবাহিকতা যদি পালন করে তারেক রহমান তাহলে টিকতে পারবে, আর না হলে যে কোনো মুহূর্তে, এরা বলছে 16 দিনে নিয়ে নিব ক্ষমতা, নিষিদ্ধ ফিষিদ্ধ পায়। এখন যদি শেখ হাসিনা সিদ্ধান্ত নাই যে জেল যতজনের হয় হোক, ফাঁসি হয় হোক, আমরা নামলাম, 50 লাখ, অত লাগবে না, 50 লাখ হলো ফাইটার আছে যারা রাস্তায় নেমে যুদ্ধ করতে পারবে। আওয়ামী লীগের আছে, বিএনপির পরে কাছাকাছি 40-45 লাখ ছিল, এত না ভাই। 10 লাখ যদি লোভী পয়সা রাস্তায় নামে, তাহলে আপনি তো ফিরেইতেও পারবেন না, ক্ষমতায় থাকতেও পারবেন না। খালি সেনাবাহিনীটা ঘরে গেলে, আমরা বিশৃঙ্খলা চাই না। আমরা চাই শেখ হাসিনা আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে, ইউরোপীয় ইউনিয়নের চোখে চোখ রেখে কথা বলছে। আর আপনারা কি করলেন? উনি ক্ষমতা ছেড়ে দিতে হইলো, ছেড়ে দিল আমাদের চোখের সামনে। সে বললো যে আমার কাছে এটা চাইতেছে, দিলে আমি ক্ষমতায় থাকতে পারবো, সে দায়ী নাই। আপনারা খালি বললেন যে ভারতের কাছে বিক্রি করছে। আমরা বললাম আমরা একটু দেখতে চাই। 16 মাস ইউনুসে বললাম যে কোন কোন জায়গাটা বিক্রি করছে একটু দেখা। কি যাইসা বললি যে 7 সিস্টার খেয়ে ফেলাম এই জঙ্গিদের নিয়ে দিয়ে, ভারত আমাদের যাওয়া বন্ধ করে দিলি, সব করলি, ঠিক আছে, এতে আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা অনেক খরচ হয়ে যায়। এখন দেখি ভারত রাগ করে কয়েকটা বন্দর টন্দর এগুলো যখন নিষেধাজ্ঞা দিল, হাই আমাকে তো দশা চাইছে। এটি একতরফা সুবিধা দিয়ে রাখছিল আমাদেরকে মোদি, ভারত, যে এখান থেকে বাংলাদেশ তোমার ব্যবসা করো, তাহলে বন্ধ হয়ে যায়, আমরা চোখে মুখে অন্ধকার, সর্বনাশ, পাইপ দিয়ে তেল আসছে। একটা চুক্তি মিথ্যাচারের একটা সীমা আছে। আমরা সত্যবাদী, সত্য বলতে চাই। আমরা তো চ্যালেঞ্জ করছি যে কোন কোন চুক্তিটা দেশ বিক্রি করার, ওটা দেন, ওটা নিয়ে আমরা ধরি শেখ হাসিনারে, যাতে বাংলাদেশে কোনদিন আসতে না পারে। বান্দির বাচ্চারা তো একটাও দিতে পারলি না। পত্রিকায় লিখছি, সমাবেশে বলছি, আসিফ নজরুল দেখা হয়েছে, নিজে বলছি যে শেখ হাসিনা দেশ বিক্রি করার একটা দলিল আমাকে দিতে হবে, আমি এটা ভাইরাল করবো সারা বিশ্ব। মাথা নিচা করে গেছিস, একটা দিতে পারছিস, কিন্তু শেখ হাসিনা যেটা দায়ী নাই, যার জন্য তার ক্ষমতা চলে গেছে, তোরা সেটাকে বিক্রি করে দিচ্ছিস ওপেন। যাওয়ার 72 ঘন্টা আগে আর একটা চুক্তি করছে। এই যে আজকে দেখেন সাংবাদিক ওই জুলকারনাইন সাইড দিয়ে দিছে, শ্রমিকদের সর্বনাশ করে দিয়ে গেছে। আমেরিকা যা বলছে তাই সই করে দিয়ে গেছে। 5% শ্রমিকদের একটা মালিকানা ছিল, যুক্তরাষ্ট্রের পরামর্শে সেটাকে উদ্যোগ করে দিয়ে গেছে, অর্থাৎ যা চাইছে। তাহলে এখন যে তোরা বলতেছিস দিল্লি না ঢাকা,
আমাদেরকে একটা চুক্তি তো দেখাইতে পারলি না দেশ বিরোধী, এবং এই কারণেই তো শেখ হাসিনা এখন জনপ্রিয় হয়ে গেল এবং শেখ হাসিনার পক্ষে আমরা বলতেছি। এমনকি আওয়ামী লীগ আমাকে বললে মেরে ফেলবি, আমি তো সত্য কথা বলতেছি, যে আমার একটা গিট যে আমি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে চাই। ভারতের সাথে যে শেখ হাসিনা চুক্তি করছে আমাদের দেশের স্বার্থ বিরোধী। আসিফ নজরুল দায় নাই আমারে, দেখা হইলে পলাই যেত শেষ দিকে প্রোগ্রামে, তোরা একটা দলিল দে যে শেখ হাসিনা এটা করছে, ভারতের সাথে অন্যায় চুক্তি করছে, তাহলে পরে আমি শেখ হাসিনার কথা বলবো না। এতদিন বলি নাই, কিন্তু এখন তো বলতে হইতেছে। আপনাকে একটু থামাই, আমি একটা কথা বলি। আশিক লিপন বলছেন রোকেয়া প্রাচী নামে ফালতু কথা বলবেন না, এইসব বিষয়ে বলবে না, আপনাদের মতো লুবি। রোকেয়া প্রাচীর বিষয়ে তো ফালতু কথা বলে নাই, আশিক সাহেব মনোযোগ দিয়ে শুনেন নাই। উনি বলছেন রোকেয়া প্রাচীর মুখ বন্ধ রাখার জন্য তার মেয়েদেরকে এভাবে ফ্ল্যাট দিয়েছেন। রোকেয়া প্রাচী বলছেন ওনারা হলো আবেগী 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 আবেগী, ওনাদের হিতাহিত জ্ঞান নাই। আপনি বুঝেন নাই, রোকেয়া প্রাচীর বিরুদ্ধে তো কোনো কথা বলে নাই। আসিফ নজরুল যাতে নিজের যে অপকর্মগুলো না থাকে, রোকেয়া প্রাচীকে বিভিন্ন ভাবে ম্যানেজ করতে চাইছিল, কিন্তু পারে নাই। আমি তো রোকেয়া প্রাচী আপার পক্ষে বলছি, উনি বুঝতে পারে নাই। হ্যাঁ, ঘটনা সত্য, ঘটনা সত্য, আমাদের কাছে ডকুমেন্টস আছে, ঘটনা সত্য। রোকেয়া প্রাচী একজন অনেস্ট ম্যান, তাকে ম্যানেজ করতে পারে নাই। আসিফ নজরুল হলো দুশ্চরিত্র, লম্পট। আসিফ নজরুল আপনারা জানেন না, 9 জন কাজের মেয়ে ধর্ষণ করছে, তার মধ্যে 3 জন প্রেগনেন্ট হয়েছিল, আর জরিমানা দিচ্ছিল হলো 70 লাখ সর্বমোট, শুধু কাজের মেয়ে লাগাইয়া। এই যে ডকুমেন্টস নেন আমার ভাই আপনি, এই হলো আসিফ নজরুল। আমি একলা বলতেছি, এমন কোন কাজের মেয়ে নাই যে ধর্ষিত হয় না এই আসিফ নজরুলের বাসায়। আর এখানে আর একটা বড় কাহিনী আছে, একটা কথা বলে দিই একটু, আপনি শুনেন। প্রিয় দর্শক, আগামীকাল বাংলাদেশ সময় রাত 10টায় চ্যানেল 16-এ একটা গুরুত্বপূর্ণ লাইভ আছে। সেই লাইভে অংশগ্রহণ করবেন বাংলাদেশে 2 বার হাইকমিশনে ছিলেন ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী এবং বাংলাদেশের রাষ্ট্র